আসসালামু আলাইকুম। চ্যানেল ওয়ানের রাতের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আছি জান্নাতুল ফেরদৌসী। শুরুতেই শিরোনাম। গলাচিপায় জেলা প্রশাসকের তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল পরিদর্শন এবং মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরণ। আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে শারজাহতে দিনব্যাপী উৎসব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুব সংঘের 23তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। প্রতিপক্ষের হামলায় ঘটনায় মামলা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে মানববন্ধন। পীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত স্বরাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের খালাসে ছ্যাঙ্গারচরে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল। নারায়ণগঞ্জ ফতুল্লায় 7 বছর পর এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা প্রকল্পের সাতক্ষীরার দেবাহাটায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে মেহেন্দিগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জের মহিষপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ। খুলনায় বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল চালু সহ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন। এসএসসির ফর্ম ফিল-আপে অতিরিক্ত ফি আদায় এবং অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণ। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের আয়োজনে জেলা প্রশাসক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য চেক বিতরণ করেছেন। বিস্তারিত দেখুন পলাশ হাওলাদারের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবের তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, যিনি 16 জন মেধাবী ছাত্রছাত্রীকে 5,000 টাকা করে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম রেজা এবং থানা ওসি মোহাম্মদ সালাউদ্দিন। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর একটি সুন্দর উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শারজাহতে দিনব্যাপী খেলাধুলা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠান লুলুয়াত আল মাদাম বিল্ডিং কনস্ট্রাকশন এই আয়োজন করেছে। বিস্তারিত থাকছে ওসমান চৌধুরীর তথ্যচিত্রে। প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং ম্যানেজার তানজির আজিমের সঞ্চালনায় শারজাহ আল মাদাম পার্কে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের লোকাল স্পন্সর ওবায়দ মুহায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাদাম মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম, আল মাদাম মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাম, কমিউনিটি নেতা মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 3 শতাধিক প্রবাসী অংশ নেন। আয়োজনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উৎসব মুখর এই আয়োজনে প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে আমিরাতের জাতীয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি সফল প্রয়াস। প্রতি বছরের ন্যায় আমি मुतहदा अमारात का ये जो नेशनल डे है इस पे बहुत ही अच्छी। এই জন্য আমার তরফ থেকে মাদামবাসীর পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রাম গোবিন্দের গাঁও আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুব সংঘের উদ্যোগে 23তম বাৎসরিক ওয়াজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ বরেণ্য আলেম ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নূর নবীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি এবং মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ, প্রিন্সিপাল মার্কাজ রিহাবিল কোরআন আল ইসলামিয়া, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরুণ প্রজন্মদের আইকন শায়েখ সাইয়েদ মাখদুম শাহ আল মাদানী এবং মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বাড়ি, নায়েবে সাজ্জাদানশীন দরবারে বাড়িয়া শরীফ, চট্টগ্রাম। মাহফিলের সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ ইমদাদুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আলহাজ অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সিআইপি, সাবেক পরিচালক FBCCI, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। হাজারো মুসল্লিরা অংশগ্রহণ করেন মাহফিলটিতে এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচারে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। ধর্মীয় চেতনা ও ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে এই মাহফিল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় 6 জন গুরুতর আহতদের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জ থানার প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে মিছিল নিয়ে তারা সিদ্ধিরগঞ্জ থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় নিহতের মেয়ে সূচনা জাহান আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বহিরাগত লোকজন নিয়ে হামলা চালিয়ে আমার ভাই, আমার মা এবং বাবা সকলকে গুরুতর আহত করেছে। এই শোকে আমার মা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ওরা কিভাবে পুলিশের সামনে এতগুলো মানুষকে মারলো, আমরা মামলা করতে গেলে তারা মামলা নেয়। তারা এখনো হুমকি দিচ্ছে আমার বাবাকে যেখানে পাবে মেরে ফেলবে। আমার বাবা, আমার ভাইয়েরা মায়ের জানাজায় যেতে পারেননি। আমি এর বিচার চাই। তিনি আরও জানান, রাতে আমার বাবা মামলা করতে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। এদিকে বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকলে এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম। আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের অফিসারের অনেক স্বল্পতা রয়েছে, এই নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি। এ বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এখানে সঠিক বিচার হবে, এর কোনো ব্যত্যয় হবে না। আমার মাকে নিহত করা হয়েছে। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ওর যেখানে থাকার কথা তার অর্ধেক আছে, এএসআই অর্ধেক, এর ভিতরে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আর যে বিষয়ে আমরা বিক্ষোভ করতেছেন, অবশ্যই এই বিষয়ে আমরা ব্যবস্থা নিই। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টর ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ ও আব্দুল খালেক নামে 2 ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিষ্ণুপদ রায়ের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার রাত 8:30টার দিকে উপজেলার চাপর নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বীরগঞ্জ পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুনুর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে হারুন মৃত্যুবরণ করে। আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। হারুনুর রশিদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে, আর আব্দুল খালেকের বাড়ি ওই একই উপজেলার 13 মাইল গড়িয়া এলাকায়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গিয়েছে। ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে পূর্বাচল উপশহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড মাঠে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। এ সময় তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবকরা দিনরাত মানব সেবায় নিয়োজিত। তারা বিনা পয়সায় জনগণের সেবা করে যাচ্ছে। প্রতিটা সময় তারা যেখানেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেটা অগ্নি দুর্ঘটনা বা অন্য যে কোনো দুর্ঘটনায় তারা কিন্তু এগিয়ে আসে। সাভারের রানা প্লাজা ধস, চট্টগ্রামের ডিপোর ভয়াবহ অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতীয় মিডিয়া দেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে, যা অন্য কোনো দেশের মিডিয়া তা প্রকাশ করেনি। আমরা সবাই একসাথে এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল। এ সময় স্বেচ্ছাসেবকদের মাঝে যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা হয়। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন। সারা এই দেশে আজকে আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করি। 21 আগস্ট গ্রেনেড মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসি পাওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচরে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করা হয়েছে।
বিস্তারিত থাকছে মতলব উত্তর থেকে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। তারেক রহমানের খালাসের খবরে সেঙ্গারচর পৌর এলাকায় আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সৃষ্টি হয়। বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, প্রধান সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান, যুবদল আহ্বায়ক উজ্জ্বল ফরাজি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর বক্তব্য দেন। বক্তারা তারেক রহমানের খালাসকে ন্যায় বিচারের জয় হিসেবে অবহিত করেন এবং সকলের মধ্যে ঐক্যের আহ্বান জানান। তারেক রহমানের খালাস উদযাপনের সেঙ্গারচরে মিষ্টি বিতরণ এবং মিছিলের মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন হাজী কাশেম সড়ক দীর্ঘ 1 মাস উঁচুকরণ ও ড্রেনের ব্যবস্থা উঁচুকরণের পর রসুলবাগ আবাসিক এলাকায় হাজী কাশেম রোডটি আজ ঢালাইয়ের মাধ্যমে সমাপ্ত হয়। দীর্ঘ 7 বছর যাবৎ কাশেম সড়কটির বেহাল অবস্থা ছিল। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ত, যার কারণে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো। তাই উক্ত এলাকার রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে আবুল কাশেম সাহেবের অর্থায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনের ড্রেন উঁচুকরণ, ড্রেন পরিষ্কার সহ রাস্তা উঁচুকরণের ব্যবস্থা গ্রহণ করে এবং খুব দ্রুত গতিতে কাজটি চলমান রাখেন। বিস্তারিত থাকছে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে। রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম রাজীবের নিজস্ব অর্থায়নে রাস্তাটি টেকসই ও মজবুতের জন্য 4 টন রডের ব্যবস্থা করে দেন। ফতুল্লা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল আওয়াল 5 ইঞ্চি ও 400 ফিট লম্বা ঢালাইয়ের ব্যবস্থা করে দেন সরকারিভাবে। রাস্তাটি সম্পূর্ণ হওয়ায় এবং স্থানীয় বাসিন্দা হাজী আবুল কাশেম ও রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি তাজুল ইসলাম রাজীব ও নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সেলিম, ক্রিয়া সম্পাদক জুয়েল, সাংবাদিক SM জহিরুল ইসলাম বিদ্যুৎ ও এলাকার 6 নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল, সোহেল, রফিক, রবিন সংশ্লিষ্ট সবার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী ও হাজারো পথচারী। অনেক আড়ু পানি পাড়া যাইতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, ভোগান্তিতে পড়ছে মানুষ। আজকে এই রাস্তার কাজ, ঢালাই কাজ হচ্ছে। আপনারা জানেন, একটু আগে স্থানীয় ইউপি মেম্বার সাহেব বলল যে 6টা কাজেরই ছিল, এর ভিতরে একটা রাস্তা উনি করতে পেরেছে। মনে হয় বইলা শেষ করা যাবে না। এবং তার সুযোগ্য পুত্র রাজীব সাহেব এই যে রাস্তাগুলো হইতেছে তাদের অনেক অবদান। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় দেবহাটায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিয়রশিপ প্রোগ্রাম ফর ইউথ লেড বিজনেস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। ব্র্যাকের জেলা সমন্বয়ক AM-K আশরাফুল মাসরুদের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হজরত আলী, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক তানজিলা শেখ সহ আরও অনেকে। প্রকল্পের উদ্দেশ্য হল বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সী 900 জন যুবককে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা, যুবদের বিশেষ করে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করা, যা তাদের অর্থনৈতিক সুযোগ, জীবিকার বিভিন্ন বিকল্পগুলোকে বাড়িয়ে তুলবে। তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক বৃদ্ধি এবং টেকসই ব্যবসার জন্য জলবায়ু সহনশীল ব্যবসা শুরু করার সুবিধা সম্পর্কে টিকটকের মাধ্যমে সচেতনতা তৈরি করা। ফলস্বরূপ মডিউলটি সরকারি ও বেসরকারি দক্ষতা খাতে স্টেক হোল্ডারদের দ্বারা আরও ব্যাপকভাবে গ্রহণ করা হবে। আমাদের ব্যাপক সাফল্য লাভ করে, তো সেই ক্ষেত্রে আমরা 2015 তো আমি এই অনুষ্ঠানটা আনুষ্ঠানিক উপস্থাপনা হবে। উপস্থাপনার পরে আমরা হলো শিক্ষার্থীদের তাদেরকে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে মেহেন্দিগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে স্মরণ সভায় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিস্তারিত দেখুন ইউসুফ আলী সৈকতের তথ্যচিত্রে। উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবদুল্লাহ, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিবেন, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউদ্দিন সুজন, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ রাশেদ, সাংবাদিক জাহিদুল বাড়ি খোকন, ছাত্র আন্দোলনে আহত ইমরান তাহির, নিয়াজ মাহমুদ সহ অনেকে। সভায় বক্তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। তারা বলেন, আসলে ছাত্র জনতার এই আত্মত্যাগ জাতির জন্য হলো একটি অনুপ্রেরণা। তাদের স্মরণে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সমাজের জন্য কাজ করতে হবে।
শহীদদের স্মরণ করতে হবে, তাদেরই যথাযথ মূল্যায়ন করতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, শহীদদের নামে সড়কের নামকরণ করার দাবি জানান। অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়। কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 20 নভেম্বর বুধবার ভোরে মহিষকুর গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে বানিউল ইসলাম এর স্ত্রী মুক্তা আক্তারকে অতর্কিত হামলায় শ্লীলতাহানি সহ ব্যাপক মারধর করেন। পরবর্তীতে মঙ্গলবার 3 ডিসেম্বর বসত বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা সহ আসবাবপত্র ভাঙচুর করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত থাকছে তাপস কুমার ঘোষের প্রতিবেদনে। অতর্কিত হামলায় মারধর, শ্লীলতাহানি সহ ভাঙচুর করেন একই গ্রামের মৃত শেখ মকবুল হোসেনের ছেলে নাজিমুদ্দিন, নুরুজ্জামান রাজু, মোস্তাফিজুরের স্ত্রী রোজিনা আক্তার, সকিনা পারভিন, সানজিদা, রাশিয়া, সোফিয়া, মনোয়ারা, মরিয়ম, সুমি সহ অজ্ঞাত আরও অনেকে। ভুক্তভোগী মুক্তা আক্তার সহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি তার পরিবারের সদস্যদের নিরাপত্তা সহ সাধারণভাবে জীবনযাপনের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন। তা আমি আপনাদের কাছে, আপনাদের সবার কাছে আমি বিচারটা চাচ্ছি যে আমার এই বিচারটা আপনারা করে দেন। আপনাদেরও মা বোন আছে, আপনারা আমার এই বিচারটা করে দেন। খুলনায় বকেয়া পাওনা পরিশোধ এবং বন্ধকৃত রাষ্ট্রীয় সকল পাটকল পুনরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। নাইমুজ্জামান শরীফের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খালিশপুর জুট মিল গেট চত্বরে আন্দোলনকারীরা এই কর্মসূচি পালন করে। দৌলতপুর জুট মিল ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা সকাল 8টায় খালিশপুর জুট মিলের গেটের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক নেতা মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মোজাম্মেল হক, শফিউদ্দিন ও আব্দুল হাকিম সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, 2015 সালে সরকার ঘোষিত মজুরি কমিশন, করোনাকালীন 2 মাসের প্রণোদনা, 8টি ঈদ বোনাস এবং 60 দিনের পে নোটিশ পাওনা এখনও পরিশোধ করা হয়নি। খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল, চট্টগ্রামের আর এবং MM জুট মিলের শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে পাওনা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এ সময় তারা বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুরও দাবি জানান। সংখ্যালঘুদের উপর হামলা, মুসলিম ভোটেই পরিবারের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদির রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং SSC ফর্ম ফিল-আপের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক সহ জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে স্কুলের মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের দাতা সদস্য এবং সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন সময় উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছেন। প্রমাণ চাইতে গেলে তারা কেউ সঠিক তথ্য দিতে পারেনি। স্কুল বৃদ্ধির জন্য জমি ক্রয়ের নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন তারা। বর্তমানে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে SSC ফর্ম ফিল-আপের জন্য অতিরিক্ত ফি আদায় করছেন। ফর্ম ফিল-আপের অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলের শিক্ষকরা আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন 10 জন দাতা সদস্যের কাছ থেকে স্কুল ফান্ডের জন্য 2 লক্ষ টাকা করে মোট 20 লক্ষ টাকা নেন। ওই 20 লক্ষ টাকা থেকে তারা 13 লক্ষ টাকা সরিয়ে ফেলেছেন। স্কুলের উন্নয়নের জন্য সরকার 20 লক্ষ টাকা দিলেও স্কুল ফান্ডের 10 লক্ষ টাকা শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক কারখানা ভাড়া দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই পোশাক কারখানা ভাড়া দেওয়া হয়। SSC ফর্ম ফিল-আপে বিজ্ঞান বিভাগের সরকার নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিষয়টি অস্বীকার করে বলেন, সকল আয় ব্যয়ের হিসাব তার কাছে রয়েছে। কোনো প্রকার অনিয়ম এবং দুর্নীতি হয়নি, তবে যে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল তা শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে স্থানীয় বিএনপির নেতা MA হালিম জুয়েল, রওশন আলী সালাউদ্দিন স্কুলে এসে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কথা শোনেন। শনিবার এ বিষয়ে স্কুলে বসে প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের কাছে আলোচনা করে বিষয়টি সাবেক সংসদ গিয়াসউদ্দিনকে অবগত করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন এবং সে পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানানো হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, স্কুলের সভাপতি বর্তমানে সদর উপজেলা নির্বাহী অফিসার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই স্কুলে আর কোনো সমাধানে বসা হবে না। আমরা পরপর 3-4 বার এখানে গেছি। আমরা চাই শান্তভাবে সুষ্ঠু একটা সমাধান নিতে, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যিনি আজকে হেডমাস্টার অবস্থান আছেন উনি কিন্তু এই এলাকারই সন্তান, তাই না? অতএব সে পালাবারও কোনো সুযোগ নাই।
আজ সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে সাভার থেকে জাকিরের প্রতিবেদনে। সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত হয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অধিনায়কদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরিদর্শন বইতে স্বাক্ষর করার পর অধিনায়কদের সাথে ফটো সেশনে অংশ নেন। পরবর্তীতে তিনি বিএনসিসি ট্রেনিং একাডেমির নতুন ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channel11.com অথবা ওটিটি প্ল্যাটফর্ম জাগো বিডিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।